দশম শ্রেণীর পাঠ্য রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতাটির এর আগের পর্বে তোমাদের কাছে প্রথম স্তবকটির 3 নম্বরের প্রশ্ন, মূলত 3 নম্বরের প্রশ্ন তুলে ধরেছিলাম। কেননা এর আগে কিছু পর্বে আমি তোমাদের কাছে আফ্রিকা কবিতা প্রশ্ন উত্তর সহ আলোচনা করেছি ঠিকই, কিন্তু যেহেতু 2025 সালে তোমরা যারা মাধ্যমিক দেবে তোমাদের কাছে এই গদ্যটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সেখানে 3 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের রচনাধর্মী প্রশ্ন, যে কোনো ধরনের প্রশ্ন তোমরা পেতে পারো। তা এর আগে বেশিরভাগ আমি তোমাদের কাছে রচনাধর্মী প্রশ্নই আলোচনা করেছি। তাই দেখো, এর আগের পর্বে দিয়েছি প্রথম স্তবকের ওপর থেকে 3 নম্বরের প্রশ্ন, আর আজকে আলোচনা করছি দ্বিতীয় স্তবকটির ওপর থেকে 3 নম্বরের প্রশ্ন। তবে তোমাদের 3 নম্বরের প্রশ্ন তৈরি করতে গিয়ে যে বিষয়বস্তুটাকে সংক্ষেপে উপস্থাপন করতে, সেই একই লাইনের ওপর থেকে যদি 5 নম্বরের প্রশ্ন আসে, সেক্ষেত্রে কিন্তু সেই বিষয়টাকে তোমরা বিস্তৃত আকারে লিখতে পারবে। তা দেখো, দ্বিতীয় স্তবকে মূলত আফ্রিকা মহাদেশের ওপর ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা কিভাবে এসে তাদের নৃশংস অত্যাচার চালিয়েছিল, কিভাবে আফ্রিকার জনমানব সম্পদ বা প্রাকৃতিক সম্পদকে তারা হরণ করেছিল, কিভাবে তারা তাদের নগ্ন অমানুষতার পরিচয় দিয়েছিল এবং সমগ্র বিশ্বের দরবারের কাছে ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা সভ্য সমাজের প্রতিভূ হয়েও কিভাবে বর্বরোচিত আচরণের মধ্য দিয়ে নিজেদেরকে উপস্থাপিত করেছিল এবং কিভাবে অপমানিতের ইতিহাস রচিত হয়েছিল, সে বর্ণনায় কিন্তু রয়েছে। তা আজকে দেখো, এই স্তবক থেকে তোমাদেরকে মূলত 4টি প্রশ্ন দেওয়া হয়েছে। প্রশ্নগুলো একটু লক্ষ্য করো। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, হায় ছায়াবৃতা। আজকে তোমাদের প্রশ্ন দেওয়া হচ্ছে 7-এর দাগ থেকে। হায় ছায়াবৃতা, কাকে কেন ছায়াবৃতা বলা হয়েছে? তাহলে কবিতার স্তবকটা একটু লক্ষ্য করো। দেখো, এখানে ছায়াবৃতা বলতে আফ্রিকা মহাদেশকেই বোঝানো হয়েছে, বা আফ্রিকা মহাদেশের প্রসঙ্গে এ ধরনের মন্তব্য কবি কবিতায় উপস্থাপন করেছেন। তাকে ছায়াবৃতা বলে অভিহিত করার পেছনে 2টি কারণ রয়েছে। এক হচ্ছে আফ্রিকা তার মূল ভূমিখণ্ড অর্থাৎ এশিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যে স্বতন্ত্র রূপ লাভ করেছিল, স্বতন্ত্র একটি ভূমিখণ্ড হিসেবে চিহ্নিত হয়েছিল, এবং তারপর ধীরে ধীরে আফ্রিকা ভূমিখণ্ড বনস্পতির নিশ্ছিদ্র বেড়াজালে যেভাবে দুরূহতা, দুর্গমতা, রহস্যময়তা নিয়ে তার পরিবেশ রচনা করেছিল, ফলে তাকে ছায়াবৃতা বলা হয়েছে। আবার একদিক থেকে দীর্ঘ সময় পর্যন্ত আফ্রিকা ভূমিখণ্ডের অস্তিত্ব সমগ্র বিশ্ববাসীর কাছেই কিন্তু তার মানব সম্পদ এবং তার প্রাকৃতিক সম্পদ অজানা ছিল, অগোচরে ছিল, যে কারণেও কিন্তু কবি এখানে তাকে ছায়াবৃতা বলে অভিহিত করছে। তা দেখা গেছে সমগ্র বিশ্ববাসীর কাছেই যেন ওই ভূমিখণ্ড ছিল উপেক্ষিত, তার সমস্ত রূপ ছিল অজানা, তার সম্পদের ভাণ্ডার সম্পর্কেও সকলের পরিচয় ছিল না। এর পরের প্রশ্ন দেখো। দেখো, 8-এর দাগে বলা হচ্ছে যে অপরিচিত ছিল তোমার মানব রূপ। কার মানব রূপ, কেনই বা অপরিচিত ছিল? তোমরা আবার লক্ষ্য করো টেক্সটের পাতায় যে একই প্রায় উত্তর যখন আমরা হায় ছায়াবৃতা লাইন ধরে প্রশ্নের উত্তর দিলাম, ঠিক একইভাবে এই উত্তরটাও আসবে যে যেহেতু বনস্পতির নিশ্ছিদ্র বেড়াজালে রচিত হয়েছিল আফ্রিকার রহস্যময়তা, দুর্গমতা ও তার দুর্বোধ্য পরিবেশ, যেহেতু সে মূল ভূমিখণ্ড এশিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে এক স্বতন্ত্র রূপ লাভ করেছিল, তাই অপরিচিত হয়েছিল সমগ্র বিশ্ববাসীর কাছে তার প্রাকৃতিক ও মানব সম্পদ, এবং বলা চলে এক প্রকার উপেক্ষিত ছিল তার সমস্ত কিছু অস্তিত্ব। বোঝা গেছে? তাহলে এই 2টো প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের প্রায় কাছাকাছি হবে। এরপরে দেখো 9-এর দাগের প্রশ্ন। তাহলে 9-এর দাগের প্রশ্নে দেখো, অথবা দিয়ে 4টে লাইন তুলে ধরা হয়েছে। উত্তর কিন্তু সবই একই হবে। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, কাদের প্রসঙ্গে কেন এই ধরনের মন্তব্য করা হয়েছে, সেই ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের সম্পর্কে মন্তব্য, এবং কেন সেটা বিশ্লেষণ করতে হবে। এলো মানুষ ধরার দল, এখানেও কাদের বলতে ইউরোপীয় সাম্রাজ্যবাদীদেরকে এখানে মানুষ ধরার দল বলা হয়েছে। এবারে গর্বে যারা অন্ধ, কাদের প্রসঙ্গে ধরনের মন্তব্য, না ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা।
তাদের সম্পর্কে এই ধরনের কবি মন্তব্য করে তাদের রূপটা আমাদের কাছে বা সমগ্র বিশ্ববাসীর কাছে এই কবিতার মধ্য দিয়ে আরও পরিস্ফুট করে তুলতে চেয়েছেন। নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। এখানেও কারা কারা নগ্ন করেছিল তাদের নির্লজ্জ অমানুষতা? না, ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা। দেখো, প্রথম প্রশ্নের সবই মানে এই 9 দাগের যতগুলো প্রশ্ন দেওয়া হয়েছে অথবা দিয়ে, প্রত্যেকটি প্রশ্নের উত্তরে প্রথম অংশ কিন্তু একই, এরপরের উত্তরটাও কিন্তু প্রায় কাছাকাছি হবে। এরপর দেখো টেক্সটের পাতায়, তাহলে কবি এখানে মূলত মানুষ ধরার দল বা কারা লোহার হাতকড়ি নিয়ে এসেছিল বা কেন তাদের প্রসঙ্গে এ ধরনের মন্তব্য করা হচ্ছে, এক্ষেত্রে দেখা গেছে যে যখন আফ্রিকা ভূমিখণ্ডের অস্তিত্ব বিশ্ববাসীর কাছে এলো বা সমগ্র বিশ্ববাসী যখন আফ্রিকা ভূমিখণ্ডের মানব সম্পদ ও প্রাকৃতিক সম্পদের পরিচয় লাভ করলো, তখন ধূর্ত ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা তাদের সাম্রাজ্য বিস্তারের নাম করে সমগ্র আফ্রিকার জনসম্পদ ও মানব সম্পদকে হরণ করতে আরম্ভ করেছিল এবং মানে অকথ্য অত্যাচার বা নির্যাতন চালাতে আরম্ভ করেছিল। তাদের সেই নির্যাতন বা অত্যাচারের যে বহর বা প্রকৃতি, সেটা এখানে বোঝাতে গিয়ে কবি ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা যে লোহার হাতকড়া নিয়ে আফ্রিকা জনসম্পদে উপনীত হয়েছিল সেই প্রসঙ্গই উপস্থাপন করেছেন। বা কবিতার মধ্যে আবার কখনো তিনি বলছেন যে তাদেরকে মানুষ ধরার দল, এটাও কিন্তু কবিতায় কবি এ কারণেই ব্যবহার করছেন ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের প্রসঙ্গে যে তারা সভ্য সমাজের প্রতিভূ হয়েও কিন্তু তারা মানুষ ধরার দলে পরিগণিত হয়েছে। এরপরে দেখো বইয়ে টেক্সট পোর্শনটাতে যে কবি আবার প্রশ্নে বলছেন যে গর্বে যারা অন্ধ, তাহলে এখানে তাদের অন্ধ কেন বলা হচ্ছে না? তারা সভ্য সমাজে প্রতিভূ হয়েও তারা সভ্যতার বিকাশে জীবনকে পরিপূর্ণ করে তুলেও আফ্রিকার জনসম্পদ যেখানে সভ্যতার ছোঁয়া মাত্র পৌঁছয়নি, সেই জনসম্পদের ওপরে যেভাবে নির্মম অকথ্য অমানুষতার পূর্ণ আচরণ বা অত্যাচার চালিয়েছিল, তাতে তাদেরকে গর্বে অন্ধ ছাড়া কবি আর অন্য কিছু বলেই অভিহিত করতে পারছেন না। এবং তাদের সেই গর্বের যে প্রগাঢ়তা বোঝাতে গিয়ে তিনি অরণ্যের গভীরতার থেকেও গভীরতাকে উপস্থাপন করেছেন কবিতার মধ্যে। দেখো, এখানে আরও একটি প্রশ্ন দেওয়া হয়েছে, নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। তাহলে এখানে কিভাবে ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা তাদের নির্লজ্জ অমানুষতা নগ্ন রূপ তুলে ধরেছিল? না, কবিতার যে অংশটায় বলা হলো যে আফ্রিকার জনসম্পদ আর প্রাকৃতিক সম্পদ যখন সভ্য সমাজের কাছে পরিচিত হলো, যখন আফ্রিকার পরিচয় পাওয়ার পরে ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা তাদের উপনিবেশ স্থাপন করার নাম করে যে অকথ্য অমানবিক অত্যাচার চালিয়েছিল এবং সমগ্র আফ্রিকার জনসম্পদ ও প্রাকৃতিক সম্পদকে তারা লুণ্ঠন করতে শুরু করেছিল, যে কারণে কবি বলেছেন, কবিতায় উপস্থাপন করেছেন যে ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা লোহার হাতকড়া নিয়ে উপনীত হয়েছিল আফ্রিকা জনসম্পদের কাছে এবং তারাই এই সভ্য সমাজের প্রতিভূ হয়েও মানুষ ধরার দলে পরিণত হয়েছে। এবং তাদের গর্ব এতটাই, তারা গর্বে অন্ধ ছিল, তাদের গর্ব এতটাই প্রগাঢ় হয়েছিল, তারা বুঝতে পারছিল না কিভাবে তারা তাদের নির্লজ্জ অমানুষতাপূর্ণ রূপটাকে সমগ্র বিশ্ববাসীর কাছে প্রকট করে তুলছে। তাদের সেই অন্ধ মনকে বা গর্বে অন্ধকারচ্ছন্ন পরিস্থিতিটাকে গহন অরণ্যের অন্ধকারের থেকেও প্রগাঢ় বলে কবি কবিতায় উপস্থাপন করেছেন। তাহলে এভাবেই তারা নির্লজ্জ অমানুষতার পরিচয় কবিতায় উপস্থাপন করেছে বা সমগ্র বিশ্ববাসীর কাছে ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা তাদের নির্লজ্জ অমানুষতার পরিচয় তুলে ধরেছিল। এরপর দেখো 10 নম্বরের প্রশ্ন, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, কারা কিভাবে চিরচিহ্ন রচনা করেছিল? দেখো, এখানেও কিন্তু 3 আর অবলিক দিয়ে 5 লেখা আছে, আর এর আগে 9 দাগের লাস্টের দুটো প্রশ্নে 3/5 দেওয়া আছে। তোমাদেরকে আজকে আমি প্রথমেই বলেছিলাম যে প্রশ্নের উত্তরটা প্রশ্নের মান অনুসারে কিন্তু আমাদের ভাবতে হবে এবং লিখতে হবে। সেক্ষেত্রে 3 নাম্বার থাকলে যে বিষয়টাকে আমরা সংক্ষেপে উপস্থাপন করতে পারি, 5 নাম্বার থাকলে সেই বিষয়টাকে কিন্তু বিশ্লেষিতভাবে আমরা লিখতে পারি। কবিতায় এই অংশটাতে দ্বিতীয় স্তবকে কবিতায় কবি যে লাইনগুলি তুলে ধরেছেন, বিশ্লেষণ করার জায়গা কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে।
তাহলে দেখো শেষ প্রশ্নের উত্তর, স্তবকটার দিকে আরেকবার লক্ষ্য করো। তাহলে এর উত্তর বলতে গিয়ে কিন্তু আমরা যে কালো ঘোমটার নিচে অর্থাৎ বনস্পতির নিশ্ছিদ্র বেড়াজালের মধ্যে আফ্রিকার যেভাবে জনসম্পদ ও প্রাকৃতিক সম্পদ সমগ্র বিশ্ববাসীর কাছে অপরিচিত হয়েছিল, যা সমগ্র বিশ্ববাসীর কাছে উপেক্ষিত ছিল এক প্রকার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, কিন্তু যখনই তা সমগ্র বিশ্ববাসীর দৃষ্টিগোচর হলো, ধূর্ত ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা সাম্রাজ্য বিস্তারের বা উপনিবেশ স্থাপনের নাম করে সমগ্র আফ্রিকার জনসম্পদ ও প্রাকৃতিক সম্পদের ওপরে প্রবল লুণ্ঠন বা অত্যাচার চালিয়েছিল। তারা সেখানে কবি তাদেরকে মানুষ ধরার দল বলে পরিগণিত করতেও দ্বিধাবোধ করেননি, এবং তারা সভ্য সমাজের প্রতিভূ হয়েও তারা যেভাবে বর্বরচিত আচরণ দিয়ে বা আচরণ করে তাদের নির্লজ্জ অমানুষতার পরিচয় বা নগ্ন রূপ সমগ্র বিশ্ববাসীর কাছে তুলে ধরেছিল। দেখা গেছে যে অরণ্যপথ, সেই আফ্রিকার অরণ্যপথ এবং সমগ্র বাতাস বা বায়ুকুল হয়ে উঠেছিল বাষ্পপূর্ণ, এবং অরণ্য পথ হয়ে উঠেছিল পঙ্কিল। কিসে না আফ্রিকার মানব জাতির অশ্রুতে এবং তাদের দেহ থেকে নিঃসৃত রক্তে, যা পঙ্কিল করে তুলেছিল ক্রমশ আফ্রিকার পথ ঘাট সমস্ত কিছুকে। এবং ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের দেখা গেছে যে জুতোর তলায় কাঁটা লাগানো এক প্রকার অত্যাচারের উপায় হিসেবে তারা অবলম্বন করেছিলেন, যে তারা কাঁটা লাগানো জুতো পরতেন, যার আঘাতে ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা যার দ্বারা প্রবলভাবে আঘাত চালিয়েছিল আফ্রিকার জনমানব সম্পদের ওপরে। এবং তাদের এই ধরনের আচরণকে কবি দস্যুবৃত্তি ছাড়া আর কোনোভাবেই চিহ্নিত করতে পারছেন না কবিতায়। এবং তাদের সেই জুতোর তলাতে যে বিভৎস কাদার পিণ্ড আটকে ছিল, তার মধ্যে কিন্তু মিশ্রিত হয়েছিল আফ্রিকার জনমানব সম্পদের অশ্রু এবং দেহ নিঃসৃত রক্ত। তাহলে এভাবেই আমরা বলতে পারি, যেটা 5 নম্বরই প্রশ্ন মূলত, যখন এই স্তবকটার শেষ লাইন ধরে তোমাদের প্রশ্ন করা হবে যে কিভাবে অপমানিতের ইতিহাস রচনা করেছিলেন ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা আফ্রিকার জনমানব সম্পদ ও প্রাকৃতিক সম্পদের উপরে অত্যাচার চালিয়ে। তাহলে এভাবে আমরা দেখো 3 নম্বর আর 5 নম্বর মানে ছোট 3 নম্বরের প্রশ্নগুলোকে সংযুক্ত করলে কিন্তু একটা পুরো আফ্রিকা জনসম্পদের ওপরে ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা যে অত্যাচারের স্বরূপ কবিতায় কবি তুলে ধরেছেন, সেটি চিত্রিত করো বললে উত্তরটা তোমরা সহজেই উপস্থাপন করতে পারবে। তাহলে এইভাবে দ্বিতীয় স্তবকটা তোমরা তৈরি করো, এরপর বাকি অংশটা একদিন 3 নম্বরের প্রশ্ন সহ আলোচনা করব।